এবার দ্বিতীয় নম্বর কথা আপনি বলছেন হচ্ছে কোন কোন গাড়িগুলো এলপিজি করা যায়, এলপিজি তে কেমন চলে গাড়ি। আমাদের বাংলাদেশে অনেক ধরনের ইঞ্জিন আছে, কিন্তু যেই ইঞ্জিন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি কেমন অবস্থা? আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা এসেছি আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ ইউনিট 2 তে। আর সব সময় আসলে এলপিজি নিয়ে অনেক কথা বলতে হয়, কারণ বাংলাদেশে এখন যদি আমরা গ্যাসোলিনের অল্টারনেট হিসেবে চিন্তা করি, একটা সময় আমরা সিএনজি নিয়ে চিন্তা করতাম, তো এখন চিন্তা করতে হবে এলপিজি নিয়ে। পেট্রোলের পরেই এলপিজি। আর এলপিজির দাম আগের থেকে অনেক কম, সেটা আমরা সবাই জানি। মোটামুটি যারা গাড়ি ড্রাইভ করে, যাদের গাড়ি আছে, তারা এই বিষয়গুলো জানে যে এলপিজিতে সিএনজির তুলনায় গাড়ি অনেক ভালো থাকে, ভালো চলে। সো সেজন্যই আজকে আমি এসেছি অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 তে। আর আমার সাথে আছে অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 থেকে এমডি রাকিব সাহেব। রাকিব ভাই, এলপিজির বিষয়গুলো রাকিব ভাই মানুষ জানে না। তো সেখান থেকে যদি আমি বলি যে এলপিজি তো এখন বাংলাদেশে অনেক পপুলার হয়ে গেছে। একটা সময় কিন্তু মানুষ এলপিজি যখন লেখা দেখতো রাস্তার সাইনবোর্ডে, তখন কিন্তু চিন্তা করতো এলপিজিটা আবার কি। আমার নিজের মাথাও কিন্তু এই চিন্তা আসছে যে এলপিজি কি আসলে এটা। তো যখন ফাইনালি আমি এলপিজির সাথে কাজ করি, আজ প্রায় 3-4 বছর হয়ে গেছে এলপিজির সাথে আছি। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে বর্তমানে যেটা দেখতেছি, সিএনজির পরিবর্তে ম্যাক্সিমাম মানুষ এখন এলপিজিতে চলে যাচ্ছে। তো এখন সেখান থেকে আপনি আসলে কি বলবেন? এখন তো এলপিজির দাম অনেক কম। আর কোন গাড়িগুলো আসলে এলপিজিতে কনভার্সন করলে খুব ভালো চলে, ইভেন কোন গাড়িগুলোতে সমস্যা হয়ে থাকে, ইভেন কোন গাড়িগুলো করা যায় না? আপনাকে অনেক ধন্যবাদ, প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর উত্তর আছে আমার কাছে। প্রথমত হচ্ছে এলপিজি আমাদের বাংলাদেশে অনেক পরিচিত একটা ব্র্যান্ড, এবং এই ফুয়েলটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে, এবং রাইট। তেলের অল্টার, হ্যাঁ, গ্যাসোলিনের অল্টারনেট যেটা। অকটেন চালিত যে গাড়িগুলো এলপিজি করতেছি, ঠিক আছে, 1 লিটার অকটেনে আমাদের সাধারণত আমাদের বাংলাদেশের ট্রাফিক এবং রোড অনুযায়ী হ্যাঁ। 1 লিটার অকটেনে 1 লিটার অকটেনে গাড়ি রান করবে হচ্ছে সর্বোচ্চ ঢাকা রোডে 6 কিলোমিটার। কোন গাড়িগুলোর ক্ষেত্রে? সেডান সেডান গাড়িগুলো, সিদান টাইপের যে জি জি গাড়িগুলো। জি জি, সিদান গাড়িগুলো মিন্স হচ্ছে 1500 থেকে 1300 সিসির গাড়িগুলোই এক্স্যাক্টলি। সিদানের মধ্যে হ্যাঁ, পড়ে। ঢাকা ট্রাফিকের রোডে 6 কিলোমিটার মতন হয়, এর আচ্ছা। থেকে বেশি হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, 1300 গুলোটা একটু বেশি যায়, কিন্তু অ্যাভারেজে এরকমই থাকে। এরকমই থাকে। যদি আমরা এটা যদি এলপিজি করি, হুম। তাহলে 1 লিটার এলপিজিতে একটা রান করবে হচ্ছে, তো কেন লাইক সেম কেন তেলের মতো। কেন এটা 6 করতেছে, কেন এটা 5 করতেছে, এটা ডিফারেন্স আছে। যেই গাড়িটা 6 কিলোমিটার চলবে অকটেনে, ওই গাড়িটা কেন এলপিজিতে 5 কিলোমিটার চলবে? রাইট। এখানে অনেকেই প্রশ্ন করে, যদি একই যদি দুটোটা যদি লিকুইড হয়, তাহলে কেন কম বেশি হবে? এটা আমার প্রশ্ন আসতে পারে। অনেকেই এটা বলে। এটার কারণটা হচ্ছে 6 কিলোমিটার যে আমাদের অকটেনে চলে, আমরা যদি অকটেনকে যদি লিটার হিসাবে যদি ডিভাইড করি, তাহলে 1 লিটার অকটেন ইজ ইকুয়াল টু 8.825 ওয়াটার, পানি। আর যদি এটা আমরা যদি এলপিজিতে গণনা করি, তাহলে 1 লিটার এলপিজি 0.555 লিটার পানি। অকটেনের তুলনায় এলপিজির ওয়েট অনেক কম, অনেক কম। লিটার হিসাবে এটার জ্বালানি অনেক তাড়াতাড়ি এটা জ্বলে যাবে। এলপিজিটা অকটেনের থেকে এলপিজিটা দ্রুত জ্বলবে, আচ্ছা, যার জন্যই আমরা এটা কিলোমিটারে ওটা থেকে একটু কম পাই। হ্যাঁ, একটু কম পাবে, রাইট। ঠিক আছে, এটা হচ্ছে এই 5-6 এর ডিফারেন্স, এটা আমি বুঝতে পারছি। এবার দ্বিতীয় নম্বর কথা আপনি বলছেন হচ্ছে কোন কোন গাড়িগুলো এলপিজি করা যায়, এলপিজি তে কেমন চলে গাড়ি। আমাদের বাংলাদেশে অনেক ধরনের ইঞ্জিন আছে, কিন্তু যেই ইঞ্জিনগুলো না প্রথম থেকে শুরু করছে, যেরকম ইএফআই, তারপরে বিবিটিআই, এই গাড়িগুলো ইএফআই এবং বিবিটিআই। হ্যাঁ, এখন ইএফআই পর্যন্ত আছে। ইএফআই এর আগের ইঞ্জিনগুলো এখন খুব একটা নাই না ওই গাড়িগুলো। তো ইএফআই গাড়িগুলোর ইঞ্জিনের গুলাতে আমরা এলপিজি করি, এই গাড়িগুলোতে ম্যাক্সিমাম এলপিজি করা হয় ট্র্যাডিশনাল, রাইট। তো অনেকেই আছে যে কেন আমি ট্র্যাডিশনাল করব, কেন সিকোয়েন্সিয়াল করা যাবে না? রাইট। সিকোয়েন্সিয়াল করতে হলে আমার প্রথমত ইঞ্জিনের ধারণ ক্ষমতা এবং ইঞ্জিনের কন্ডিশন অনেক ভালো হতে হবে। যদি ইঞ্জিনের যদি কোনো ধরনের টুটাস যদি প্রবলেম থাকে, সেটা কখনোই মেইন কথা হচ্ছে ট্র্যাডিশনাল যেটা হয় সেটা হচ্ছে মেকানিজম গাড়িগুলোতে, আর যেটা সিকোয়েন্সিয়াল হয় সেটা হচ্ছে আপনাদের ইলেকট্রিক অপশন বেশি। ঠিক আছে, কিন্তু তারপরেও ব্যাপার হয় কি, আমরা অনেকেই আমরা দেখি, আমরা 110 গাড়িগুলা, 100 গাড়িগুলা, তারপর আগের যে পুরাতন মডেলগুলো গাড়িগুলোতে আমাদের চ্যালেঞ্জ হয়ে আমরা এটা সিকোয়েন্সিয়াল করি। অনেক কোম্পানি সিকোয়েন্সিয়াল করছে, তো সিকোয়েন্সিয়াল করার পরে ওই গাড়িগুলো যখন আমার কাছে সার্ভিসে আসে, বা আমি অনেক গাড়ি করছি, করার পর আমি কিন্তু ফুল ট্র্যাডিশনাল করেছি। কেন করছি? ওটা আরপিএম দেখা যায় যে হঠাৎ করে 9 আবার 14 চলে যায়,
এখন এই যে আরপিএমটা যে আপ ডাউন করে, এই আরপিএম যদি আপ ডাউন করে, যদি এটা আমরা সিকোয়েন্সিয়াল করি, তাহলে সে কখনোই এলপিজির সিকোয়েন্সিয়ালে যে সার্ভিসটা, যেই পারফরমেন্সটা, সেটা কখনোই পাবে না। তার মানে কি, আমি কিন্তু তাকে জেনে শুনে আমি তাকে মনে করেন যে বিপদের মুখে ফেলাইলাম, সে কখনোই আমার এই এলপিজির ব্যাপারে স্যাটিসফাই হবে না। আর যখনই সে স্যাটিসফাই হবে না, তখন কিন্তু সে আমারে দুর্নাম বলবে না, সেই এলপিজি সাইড থেকে পুরোটাই বলে দুর্নাম, এলপিজি ভালো না। তো এই জন্য আমরা সবাই বলবো এটাই, যে আমরা যে গাড়িগুলোতে এলপিজি ভালো সার্ভিস পাবো, ওই গাড়িগুলোতে আমরা এলপিজি সিকোয়েন্সিয়াল করি, যেটা ট্র্যাডিশনাল চলবে সেটা ট্র্যাডিশনাল করি। যদি ট্র্যাডিশনাল করা নাই যাইতো, তাহলে ট্র্যাডিশনাল কিটগুলো বানাইতো না। রাইট। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে ভালোটা চায় সবাই। সো ভালো বলতে ট্র্যাডিশনাল যারা চায় তারা হচ্ছে চায় সিকোয়েন্সিয়াল করব, সিকোয়েন্সিয়াল ভালো, কম্পিউটারাইজড। আমার মাথায় ওইটা আসবে, সিকোয়েন্সিয়াল ভালো, সিকোয়েন্সিয়ালি করব, লোড নিতে পারবে না, লোড নিতে পারবেন। এখানে আমরা সবাইরই এলপিজির কাজ করি, যারা এলপিজি ইউজার সবাইকে বলবো, আপনারা যে কোনো কাজ করবেন জেনে শুনে বুঝে করবেন। করলে যে আমি হামকা ব্যাটা হয়ে গেলাম এরকম কিছু না, করলে কিন্তু এটা চালাইতেও হবে, আমার রোডে গাড়ি অনুযায়ী বিপদে না পড়ে। সো যাই হোক, আমরা অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের কাছ থেকে এলপিজি সম্পর্কে বেশ অনেক কথা জেনেছি। তারপরে আরো কিছু কথা আছে, যেমন হচ্ছে যে গাড়িগুলো এলপিজি করা যায় না। বাংলাদেশে এখন অনেক গাড়ি আছে, হাইব্রিড গাড়ি আছে, প্লাগ ইন গাড়ি আছে, ইলেকট্রিক গাড়িও চলে আসতেছে। তারপরে হচ্ছে ভিভিটিআই, ইএফআই, এই গাড়িগুলো তো আছেই। তো সেখান থেকে যদি বলি ইলেকট্রিক গাড়িতে এলপিজির কোনো প্রয়োজনই নাই, প্লাগ ইন গাড়িগুলো এলপিজির প্রয়োজন হয় না। আর হাইব্রিড গাড়িগুলো চাইলে কিছু গাড়ি করা যায়, আবার কিছু গাড়ি করা যায় না। এখান থেকে আপনি কি বলবেন যে কোন গাড়িগুলো এলপিজি করা যায় না এখন? এখন বাংলাদেশে যে ইঞ্জিন যে গাড়িগুলো আছে, এখন নতুন যে মডেলের গাড়িগুলো, যেরকম 2021-এর মডেল, 2022-এর মডেল, 2023-এর মডেল, এখানে যদি আমি 21, 22, 23 যদি টয়োটা ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের কথা বলতে যাই, যেরকম হুন্ডা আছে, হুন্দাই আছে, তারপরে আরো কিছু লেটেস্ট কিছু গাড়ি আছে, যেরকম এমজে একটা গাড়ি আছে বাংলাদেশে, এমজে আছে, গ্লোরি আছে, গ্লোরি আছে, হ্যাঁ, গ্লোরি আর এমজে দুটোটাই কিন্তু চাইনিজ গাড়ি, ম্যানুফ্যাকচার কিন্তু দুটোই বাংলাদেশে। এখন গ্লোরি ব্যাপারে যদি বলতে চাই, গ্লোরি হচ্ছে টার্বো ইঞ্জিন প্লাস নট জিডিআই, ঠিক আছে। এমজে হচ্ছে টার্বো উইথ জিডিআই। আপনি জানেন হয়তো, আমাদের বাংলাদেশে যদি গ্লোরিটা এলপিজি যদি কনভার্ট করে থাকে, সব থেকে বেশি কনভার্ট করছে অ্যাক্টিভ এলপিজি, ঠিক আছে। এই পর্যন্ত অ্যাক্টিভ এলপিজি গ্লোরি 62টা ইউনিট করছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা, অবশ্যই, ঠিক আছে। এমজে আমরা একটা গাড়ি করেছি, যেটা হচ্ছে জিডিআই সিস্টেম। তো এখন এই এমজে, হুন্ডা এখানে অনেক গাড়ি আছে যেটা জিডিআই ইঞ্জিন, ঠিক আছে। তো জিডিআই ইঞ্জিন গুলো যদি আমাদের এলপিজি করতে হয়, তাহলে এটার জন্য আলাদা কিছু ডিভাইস আছে, যে ডিভাইস গুলোর সাথে শুধু এলপিজি তেই চলবে না, ডিভাইস গুলোর সাথে আপনার এলপিজি প্লাস অকটেন সাথে অ্যাড করতে হবে। যদি জিডিআই ইঞ্জিন গুলো যদি এলপিজি করি, তাহলে এইটার সাথে ফুয়েল অ্যাড হবে হচ্ছে অলমোস্ট 10%। এটা জেনে শুনে আমাদের জিডিআইটা করতে হবে। সার্ভিস যে ভালো না তা না, সার্ভিস ভালো, কিন্তু ওই যে অনেকেই তো বলতে পারে, যদি এলপিজি করি, তাহলে আমি যদি ফুয়েল অ্যাড করি, তাহলে আমার এলপিজি দরকার কি দরকার। ওই জিনিসটা চিন্তা ভাবনা করে যদি কেউ এলপিজি করতে চান, করতে পারেন, আপনাদের গাড়িগুলো চলবে, অসুবিধা হবে না। কিন্তু আপনার এলপিজি পাবে 10% ফুয়েল দরকার হবে, ঠিক আছে। আর হুন্ডাই ব্র্যান্ডের গাড়িগুলোর কথা যদি বলি, হুন্ডাই ব্র্যান্ডের, হুন্ডাই মাজদা, ভেজেলটা করা যাচ্ছে, ভেজেলও আমাদের ওয়ার্কশপে করা আছে, আপনি জানেন। নন হাইব্রিড নাকি? নন হাইব্রিডটা, কিন্তু যে ভেজেল কিন্তু জিডিআই সিস্টেম। হুন্ডা গ্রেস হাইব্রিডটা করা আছে, হুন্ডা গ্রেস হাইব্রিডটা নরমাল ইঞ্জিন করা যাচ্ছে, জিডিআই না, কিন্তু হুন্ডাই নন হাইব্রিডটা আবার জিডিআই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা করতে হলে আপনার আবার ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেমের মাল দরকার হবে। আচ্ছা, যে মালটা অ্যাক্টিভ এলপিজিতে আছে, আপনারা যারা করতে চান করতে পারবেন, কিন্তু আপনাদের মাথায় নিয়েই করতে হবে যে আপনারা যদি গাড়িটা করেন, তাহলে 10% ফুয়েল আপনাদের অ্যাড করতে হবে। হুন্ডাই মডেলের অনেকগুলো গাড়ি আছে, যেরকম হুন্ডা আগের মডেল হুন্ডা এইচন, এলপিজি করা যাচ্ছে, খুব ভালো চলবে, এবং অলমোস্ট আমাদের এই নরমালি করা যাচ্ছে, এটা নরমালি করা যাচ্ছে। হুন্ডা এইচন অলমোস্ট 200 এর উপরে করা আছে, টাকসন করা আছে, খুব ভালো চলে, নরমাল ইঞ্জিন করা যাবে। তারপরে হুন্ডার কিছু মডেল আছে, হুন্ডার মডেল যেরকম হুন্ডা অ্যাকোয়ার্ড করা যাচ্ছে, জি अवेलेबल, সিআরবি করা যাচ্ছে। সিআরবি আপনার 2012 পর্যন্ত নরমাল ইঞ্জিন, 2012 পর থেকে জিডিআই ইঞ্জিন আছে। আচ্ছা, ঠিক আছে, 2012 পর্যন্ত আপনি अवेलेबल করতে পারছেন। হুন্ডার মধ্যে এখন একটা হুন্ডা হচ্ছে, এখন একটা হুন্ডা সিআরবি হচ্ছে, হুন্ডা সিআরবি যে গাড়িটা থেকে মাত্র। তারপরে হুন্ডা গ্রেস হাইব্রিড করা যাচ্ছে, নরমাল ইঞ্জিন, কিন্তু নন হাইব্রিডটা আবার জিডিআই ইঞ্জিন। আচ্ছা, এই যে সিআরবিটা আছে, এটা হচ্ছে 2006 এর মডেল, ঠিক আছে, করা যাচ্ছে, এটা অসুবিধা হবে না, খুব ভালোই চলবে। আচ্ছা আচ্ছা। তারপরে যে গাড়িগুলো করা যাচ্ছে, যেরকম সুজুকির গ্র্যান্ড ভিটারা করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো চলে। তারপরে কিয়ার অনেকগুলো গাড়ি করা যাচ্ছে, কিয়া স্পোর্টেজ, তারপরে কিয়া অপটিমা করা যাচ্ছে, খুব ভালো চলে। অপটিমাও করা যাচ্ছে, হ্যাঁ, अवेलेबल, অপটিমা অলরেডি করা আছে আমাদের। তারপরে নরমাল ব্র্যান্ডের ভিতরে
একজিও এলিয়ন প্রিমিয়াম এগুলোতে अवेलेबल করা যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো টয়টার গুলোতে তেমন কোনো সমস্যা হচ্ছে কোনো না। প্রবলেম নাই। বাট বিএমডব্লিউ নিয়ে যদি আমি কথা বলি, বিএমডব্লিউ নিয়ে একজন এসএমএস করছে যে আমি বিএমডব্লিউ এলপিজি করতে চাচ্ছি। আচ্ছা, 2005 এর মডেল, 6 এর মডেল গাড়িগুলো, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলি আমাদের দেশে যে ইঞ্জিনগুলো ব্যবহার হয়, টিএসআই একটা ইঞ্জিন আছে, টিএফএসআই একটা ইঞ্জিন আছে, এসআইডিআই একটা ইঞ্জিন আছে, জিডিআই একটা ইঞ্জিন আছে বিএমডব্লিউ এর মধ্যে। হ্যাঁ, ডি4টি ইঞ্জিন আছে, ডি4এসটি ইঞ্জিন আছে। ঠিক আছে, এইগুলাতে করতে হইলে অবশ্যই আমাদের ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম প্রোডাক্ট দিয়ে কাজ করতে হবে। বিভিন্ন ইঞ্জিন আপনি দেখতে পারবেন, এই ইঞ্জিনগুলো আমরা করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এইগুলো অলরেডি যে তার মধ্যে এই ইঞ্জিনগুলো সবগুলোর অ্যাকসেসরিজ আপনাদের কাছে अवेलेबल আছে। হ্যাঁ, আর এমন কোন ইঞ্জিন আছে যেগুলো আপনারা এখন নাই বা পরে করে দিতে পারবেন, এরকম কোন? বলতে হবে আমাদেরকে, ইঞ্জিন নাম্বারটা দিলে, ইঞ্জিনের নাম্বারটা এবং ইঞ্জিনের নামটা বললেই হবে। আচ্ছা, ইঞ্জিন নাম্বার এবং ইঞ্জিনের স্ক্রিনশট দিলে আপনারা দেখতে পারবেন যে করা যাবে কিনা। আচ্ছা, তো আপনারা যারা এই ধরনের গাড়িগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের টয়োটার বাইরে যে অনেকগুলো গাড়ি আছে, যে গাড়িগুলো, এই গাড়িগুলো যদি নিয়ে আপনারা ইনশিওর হতে চান যে এলপিজি করা পসিবল কিনা, সেক্ষেত্রে ফোন করে কথা বলতে পারেন, অথবা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়েও আপনারা জানতে পারবেন যে আপনার গাড়িটা এলপিজি করা যাবে কিনা, কত টাকা খরচ হবে, এই বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন অ্যাক্টিভ এলপিজি থেকে। কথা বলতে হচ্ছে যে গাড়িগুলো আমরা করতেছি, ঠিক আছে, সেই সবগুলো গাড়ি মানে অনেকেই আছে আমাকে কিন্তু ফোন দেয় যে ভাইয়া ক্রাউন, রয়্যাল ক্রাউন কাজ করা যাচ্ছে কিনা। তো টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এটা জিডিআই ইঞ্জিন, আগেরটাও পরেরটাও। তারপরে হচ্ছে আপনার মিশুবিশির কিছু গাড়ি আছে, যেরকম মিশুবিশির কিছু আছে হচ্ছে V6 6 সিলিন্ডার ইঞ্জিন, এগুলো করা যাচ্ছে। হ্যারিয়ারের কিছু গাড়ি আছে 6 সিলিন্ডার করা যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার হুন্ডাই সান্তাফি আগের মডেলটা 6 সিলিন্ডার করা যাচ্ছে, अवेलेबल করা আছে। এই গাড়িগুলো নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করতে চায় করতে পারবে। বাংলাদেশ যতগুলো গাড়ি আছে যেগুলো অকটেন চালিত গাড়ি, এই গাড়িগুলো এলপিজির ব্যাপারে যদি তাদের কোনো ধরনের মতামত থাকে আপনার ভিউয়ারদের, আমাদের কাস্টমারদের, তাহলে অবশ্যই তারা যদি আমার সাথে আলাপ করে আমাকে যদি ইঞ্জিন নাম্বারটা বলে, আমি এটার সাথে সাথে তাকে রেসপন্স দিতে পারবো যে এটা করা যাবে কি করা যাবে না। আচ্ছা, সো আমরা অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের কাছ থেকে এতক্ষণ অনেক কথা শুনেছি এলপিজি সম্পর্কে। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, যারা গাড়ি এলপিজি করাতে চান কিংবা করানোর চিন্তা করতেছেন কিংবা গাড়ি কিনে এলপিজি করবেন। তো ফাইনালি রাকিব ভাই, আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, যে বাংলাদেশে তো অনেক এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে, মানুষ বিভিন্ন অফার দিয়ে থাকে, কিন্তু এখানে এলপিজি করার পরে এটা দিবে সেটা দিবে, বিভিন্ন গিফট আইটেম থাকে, বিভিন্ন কিছু থাকে। তো সেখান থেকে যদি আমার ভিউয়াররা যারা আছে আজকের ভিডিওটা দেখতেছে, তাদের জন্য আসলে আপনি কি ব্যবস্থা করছেন, বা কি ধরনের গিফট বা কোনো কিছু অফার আছে কিনা এরকম? আপনি জানেন যে অ্যাক্টিভ এলপিজি অনেকদিন ধরে এলপিজির কাজ করে আসছে, তো আমরা সাধারণত কোনো ধরনের অফার বা ডিসকাউন্ট এটা দিইনি। আচ্ছা, ঠিক আছে, এখন পর্যন্ত দেওয়া হয়নি কখনো। অফারের জিনিস কখনো ভালো হয় না ভাই, রাইট। আমি আপনাকে অফার দিলাম, অফার দিয়ে যদি সন্তুষ্টি করতে না পারি, তাহলে তো মানে আর কিছু বলার বাকি থাকে না যে আর কি হয়। তো সাধারণত অফার কখনো দেওয়া হয় না, আর অফারের জিনিস আমি পছন্দ করি না। তারপরেও যেহেতু আপনি বললেন আপনার ভিউয়ারদের জন্য, যদি আপনার ভিডিও দেখে কেউ আসে, কেউ যদি এসে যদি বলে আমি ভিডিও দেখে আসছি, তাহলে আমাদের বর্তমান যে প্রাইস আছে এই প্রাইস থেকে আমি সুপার একটা ডিসকাউন্ট দেব। আচ্ছা, সুপার ডিসকাউন্ট দেব, সুপার একটা ডিসকাউন্ট দেব, কিন্তু অবশ্যই তার এসে পৌঁছে দিতে হবে সে, যাতে। কতদিন থাকবে আপনার এই অফার? অফারের টাইম তো বেশি দিন থাকে না, তারপরেও আমি চেষ্টা করব ফুল জুলাই মাসটা দেওয়ার জন্য। ভিডিওটা আপলোডের শুরু থেকে আমি 1 মাস অফারটা রাখবো ইনশাআল্লাহ। মিন্স হচ্ছে আমি যেদিন ভিডিওটা আপলোড করব সেদিন থেকে 1 মাস আপনারা এই অফারটা দিবেন। এলপিজি সংক্রান্ত যে কাজগুলো করবে তাতে আমি ডিসকাউন্ট না দিলেও আমি কনভার্সনে ডিসকাউন্ট দিব। আচ্ছা, কনভার্সন একটা ডিসকাউন্ট দিবেন, ইভেন সেটা কোনো গিফট না, বর্তমান যে প্রাইসটা আছে প্রাইস থেকে লেস করে, কোনো গিফট না, প্রাইসলেস, আর কিছুই না, প্রাইসলেস একটা ডিসকাউন্ট দেবেন শুধুমাত্র 1 মাসের জন্য। কিন্তু 1 মাসের জন্য, শুধুমাত্র এই ভিউয়ারদের জন্য। আপনার এই ভিডিও দেখে কিন্তু তার অবশ্যই পৌঁছে দিতে হবে যে আমি আপনার এই ভিডিও দেখে আসছি। আচ্ছা, তাদেরকেই শুধু প্রাইসলেস একটা ডিসকাউন্ট দিবেন। জি, ওকে। সো আমরা অ্যাক্টিভ এলপিজি থেকে জানলাম যে আপনারা একটা প্রাইসলেস ডিসকাউন্ট পাবেন, সেটা হচ্ছে এই ভিডিওটা আপলোড থেকে 1 মাস সময় থাকবে আপনাদের হাতে। শুধু অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 থেকে আপনারা এই অফারটা পাবেন, আবার অ্যাক্টিভ এলপিজির ইউনিট 1 এ কিন্তু আপনারা এই অফারটা পাবেন না, শুধুমাত্র ভিডিওটা আপলোড হওয়ার 1 মাস পর্যন্ত আপনার এই সুযোগটা থাকবে। আমরা অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের কাছ থেকে এলপিজি সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি আপনারা ভিডিওটা থেকে মোটামুটি একটা উপকৃত হতে পেরেছেন, যে আপনার যে গাড়িটা আছে, যে ব্র্যান্ডের গাড়ি কিনতে চাচ্ছেন কিংবা কিনেছেন, এলপিজি করা যাবে কিনা, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর আপনাদের এর মধ্যে আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই অ্যাক্টিভ এলপিজিতে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। অ্যাক্টিভ এলপিজির লোকেশন হচ্ছে বারিধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের মাঠেই 18 নম্বর রোডে হচ্ছে অ্যাক্টিভ এলপিজি ইউনিট 2, আর অ্যাক্টিভ এলপিজির ইউনিট 1 হচ্ছে মাদানী এভিনিউ 100 ফিট রোডে।
সো আপনারা যে কোনো ইউনিটে আসতে পারেন এবং এসে আপনারা আপনার গাড়িতে এলপিজি করা পসিবল কিনা এই বিষয়ে জানতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। রাকিব ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।